বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, তারেক রহমান প্রত্যাবর্তনের প্রভাব কি হবে, কবে ফিরছেন তারেক রহমান, চলছে নানা আলোচনা। তার প্রত্যাবর্তন বিএনপি এবং বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে। তারেক রহমান আসবে, জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আসবে, তারও একটা প্রভাব ভোটের উপর পড়বে। আজ কথা বলবো লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, নিষেধাজ্ঞার সময় নজরদারি অভিযান সত্ত্বেও চলছে ইলিশ ধরা, বেপরোয়া জেলেরা সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ। ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ হস্তান্তরে দেরি হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভণ্ডুলের আশঙ্কায় ফিলিস্তিনের বাসিন্দারা। সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই শিগগিরই দেশে ফেরার কথা জানানোর পর অনেকেরই ধারণা নভেম্বরে ফিরবেন তিনি। তার প্রত্যাবর্তনের বড় আয়োজনও পরিকল্পনা করছে বিএনপি। নেতাকর্মীরা মনে করছেন তার ফিরে আসা এবং সরাসরি নেতৃত্ব নির্বাচনের মাঠে বিএনপিকে জয়ের দিকে এগিয়ে নেবে। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির নেতৃত্ব এবং রাজনীতিতে ঠিক কি প্রভাব ফেলতে যাচ্ছে, তাফসির বাবুর প্রতিবেদন। এইটা তারেক রহমান সাহেব বুঝতে পারছে। এবং এটি মুন্সিগঞ্জে বিএনপির সিরাজদি খান উপজেলার ইছাপুর ইউনিয়ন কার্যালয়। বিএনপির এই অফিসের বিভিন্ন স্থানে ঝুলছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের ছবি। দলীয় আলোচনাতেও তারেক রহমানের নির্দেশনায় পৌঁছানো হচ্ছে নেতাকর্মীদের কাছে। এছাড়া সম্ভাব্য যেসব প্রার্থী চেষ্টা করছেন নির্বাচনে দলের প্রার্থী হওয়ার, তাদের প্রচারণাতেও গুরুত্ব পাচ্ছে দলটির শীর্ষ নেতা। প্রতিনিয়ত নেতাকর্মীরা জিজ্ঞেস করছে কবে আসবে, কবে তারা যাবে, তারেক রহমানকে তারা বরণ করে নেবে। নেতাকর্মীদের আকাঙ্ক্ষা, তাকে সশরীরে বাংলাদেশে দেখতে চায়। তারা সামনাসামনি তার নেতৃত্ব প্রত্যাশা করে, সেটা তারেক রহমানও অনুধাবন করতে পারছেন। সুতরাং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সার্বিকভাবে দেখভাল, মনোনয়ন সবকিছুই তিনি দায়িত্ব নিয়ে পরিচালনা করবেন বলে আমরা মনে করি। তারেক রহমান দেশের বাইরে আছেন 17 বছরেরও বেশি সময় ধরে। এর মধ্যে 2018 সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। বলা যায় এরপর থেকেই দলের শীর্ষ নেতা হিসেবে তিনি বিএনপিকে পরিচালনা করছেন। 17 বছর পর নতুন পরিস্থিতিতে এখন তার দেশে ফেরার কথা নতুন করে আলোচনায় এসেছে চলতি মাসেই বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের এক সাক্ষাৎকারে, যেখানে তিনি নিজেই জানিয়েছেন খুব শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা। তবে কবে ফিরবেন সেই দিনক্ষণ নির্দিষ্ট না হলেও খোদ বিএনপিতেই জোর গুঞ্জন আগামী নভেম্বরেই তিনি ফিরতে পারেন। আর সেই ফেরাকে ঘিরে নেতাকর্মীরা যেমন চাঙ্গা, তেমনি দলের পক্ষ থেকেও থাকবে বড় আয়োজন। এখন এয়ারপোর্ট থেকে ওনাকে বাড়িতে নেওয়া পর্যন্ত যে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন, সেটাও আমাদেরকে ভাবায়। তো সব মিলিয়ে এটা একটা বড় ঘটনা আমাদের দলের জন্য, আমাদের দেশের জন্য। এর প্রভাব তো সারা দেশেই পড়বে, এটা তো বলার অপেক্ষা রাখে না। বিএনপি যে প্রভাব পড়ার কথা বলছে সেটা মূলত নির্বাচনকে সামনে রেখে। একদিকে দলটি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে মাত্র 1 মাস আগে, অন্যদিকে দলটির প্রতিটি আসনেই দাঁড়িয়ে গেছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। যদিও দুটো ক্ষেত্রেই আরও বছরখানেক আগে মাঠে নেমে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে থাকলেও বিএনপি অপেক্ষা করছে তারেক রহমানের। বলা হচ্ছে তারেক রহমান ফিরলে যে মোমেন্টাম তৈরি হবে, সেটাই দলকে বিভক্তি কাটিয়ে ভোট ও প্রচারণার মাঠে এগিয়ে দেবে বহুদূর। বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে উনি যখন যাবেন, জনসমাবেশ করবেন, তখন তো একটা বিরাট ইম্প্যাক্ট সৃষ্টি হবে, যেটা নির্বাচনের জন্য সহায়ক হয়ে দাঁড়াবে। যখন খালেদা ছিল তখন খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার প্রভাবেই কিন্তু ভোট প্রভাবিত হয়েছে। এখন তারেক রহমান আসবে, জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আসবে, তারও একটা প্রভাব ভোটের উপর পড়বে। সেই ভোট দিয়ে প্রার্থীকে বের করে নিয়ে আসা, তাতে আমার মনে হয় যে ওইটা অনেক প্রভাব বিস্তার করবে। তবে সবকিছু এরকম নাও হতে পারে, কারণ বাংলাদেশের নির্বাচন রাষ্ট্রপতি কেন্দ্রিক নয়, বরং সংসদীয় পদ্ধতির, যেখানে আসন ভিত্তিক প্রার্থী এবং স্থানীয় রাজনীতিও নির্বাচনে প্রভাব ফেলে।
আপনি একজন নেতা তো আর 300 কনস্টিটিউয়েন্সিকে উনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। হ্যাঁ, তবে হ্যাঁ, ওনার ইমেজ যদি উনি তৈরি করতে পারেন সেন্ট্রালি, যেটা সাধারণ মানুষ তাকে যদি রিড করতে পারেন না হি ইজ এ গুড লিডার, তাহলে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষ বিএনপির শাসনামলটাকে প্রত্যক্ষ করেছে। মানুষ কিন্তু মোটামুটি তারেক জিয়ার মেমোরিটা মানুষের কাছে এখনো আছে। ওই যে মেমোরিটা, হাওয়া ভবনের যে মেমোরি, মানে বিএনপির বিজয় তাকে কেন্দ্র করেই হবে, এরকম যদি বিএনপি চিন্তা করে তাহলে তাকে ওই যে লেগেসি, ওই লেগেসি থেকে তাকে বের হয়ে আসতে হবে। তবে সমস্যা আরও আছে, সেটা হচ্ছে লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসার পর তাকে ঘিরে রাজনীতির ভারসাম্যেও পরিবর্তন চলে আসতে পারে। এছাড়া দলের এক শ্রেণীর নেতাকর্মীর মধ্যে বেপরোয়া ভাবেরও আশঙ্কা দেখছেন এই বিশ্লেষক। তাকে ঘিরে একটা স্তাবক শ্রেণীর সৃষ্টি হবেই, এটা কঠিন ভাঙা আর কি। বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলের সিভিল ব্যুরোক্রেসি, আর্মি ব্যুরোক্রেসি, ব্যবসায়ী, ইভেন সিভিল সোসাইটি, সবাই একটা পেন্ডুলামের একটা মেরুর দিকে ঝুঁকবে, তো কোনো সন্দেহ নেই, কারণ এটাই এখন কালচার। তবে সেরকমটা হলে ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়তে পারে, যদিও এই বিএনপি নেতা বিশেষত নেতাকর্মীদের বেপরোয়া হয়ে যাওয়ার আশঙ্কা নাকচ করছেন। আমি মনে করি যে আসলে যেটা হবে যে নেতার সামনে আছে আর একটা নেতা দূরে থেকে কথা বলছে, এই ডিফারেন্সটা শুধু হবে, আর কোনো ডিফারেন্স হবে বলে আমি মনে করি না। গত এক বছরে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার কথা, তার বাচন, তার অ্যাকশন সব দিয়ে বুঝিয়ে দিয়েছে কর্মীদেরকে যে তোমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, ডিসিপ্লিনের বাইরে চলে গেলে কিন্তু তোমার রেহাই নেই। এটা তো এস্টাবলিশড হয়ে গেছে। সব মিলিয়ে 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাবক হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই প্রভাব কীরকম হবে সেটা নির্ভর করছে দেশে ফিরে তারেক রহমান কিভাবে দলকে নেতৃত্ব দেন এবং পরিস্থিতি সামলান তার উপর। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আপনি বিএনপির রাজনীতি নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন। আমাদের এই প্রতিবেদনে একজন বিশ্লেষক বলছিলেন যে বিএনপির আমল মানুষ দেখেছে, সেটা তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জের জায়গা। তো দলটির বর্তমান রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? তাদের রাজনীতিতে কোনো পরিবর্তনের আভাস কি আছে? না, আমরা তো অনেক বছর হয়ে গেছে নিজেরা বদলাচ্ছি, দেশ বদলাচ্ছে, রাজনীতির প্যাটার্নও অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু এর মধ্যে দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, অতীত নিয়ে পর্যালোচনা বা ভবিষ্যৎ নিয়ে যে আকাঙ্ক্ষা, ভিশন, সেখানে আমি বিএনপির মধ্যে যে পরিবর্তন দেখছি সেটা খুব বেশি না। কারণ ওই এখনো কিন্তু বিএনপি ওই যে অনেকটা অতীত চায়, যে শহীদ জিয়াউর রহমান তিনি এই করেছেন, ওই করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, বেগম খালেদা জিয়া এই সেই, মানে এখনো কিন্তু ওই যে অতীত চায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এদেশের মানুষকে 3টা পর্বে কিন্তু বিএনপি শাসন দেখেছে। একটা হচ্ছে মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, একটা খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের প্রথম পর্ব 96 থেকে 2001, আর 91 থেকে 96, আর খালেদা জিয়ার দ্বিতীয় পর্ব 2001 থেকে 2000। তো এটা তুলনামূলক আলোচনা, যারা মানে একটু ওই সময়গুলো দেখেছেন, মধ্যবয়সী বা প্রবীণ, তারা একভাবে দেখবেন, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ কিন্তু তো, এবং তারা এগুলো অনেক কিছুই দেখেন। তারা যেটা দেখেছেন সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের এই 16 বছর পর 16 বছরের, এবং তার বিরুদ্ধে বিএনপির আন্দোলন, প্রতিরোধ, সেটা দেখে তাদের মধ্যে এক ধরনের মনস্তত্ব তৈরি হয়। সুতরাং এখন বিএনপির পক্ষ থেকে নানান কথা বলা হচ্ছে, তারা মানে আসলে যে কথাগুলো তারা বলছেন সেগুলো তারা কতটুকু
সেই অনুযায়ী কাজ করবেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। মিস্টার আহমদ, আমরা দেখেছি মিস্টার আহমদ, আপনি যদি বিএনপি নেতা একজন, তিনি বলছিলেন প্রতিবেদনে যে নেতা কর্মীদের বেপরোয়া হওয়ার শঙ্কা তিনি দেখেন না যদি তারেক রহমান ফিরে আসে, তারা শৃঙ্খলা মানে ইত্যাদি। কিন্তু মাঠের বাস্তবতায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মতন নানা ধরনের অভিযোগ উঠছে। তো তারেক রহমান ফিরলে সেই জায়গাটায় কি কতটা কি পরিবর্তন হতে পারে? না, মাঠ পর্যায়ে যে ধরনের আচরণ করে আমাদের রাজনৈতিক দলের লোকেরা, সেখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি এদের মধ্যে খুব একটা ফারাক দেখি। একটা ক্ষমতার সাথে সম্পর্কিত বা যোগাযোগের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি এগুলো কম। তো এখন মানে বিএনপি থেকে প্রায় একটা কথা বলা হয় যে একটা মাল্টি ক্লাস পার্টি, অনেক বড় পার্টি, একটা প্ল্যাটফর্ম, এখানে নানান ধরনের এলিমেন্ট আছে, সব দিক নিয়ন্ত্রণ করা যায় না। এটাও সত্য। আবার এটাও সত্য যে তারা অনেক ক্ষেত্রেই আমি বলবো যে অ্যাকশন নিচ্ছে, অভিযোগ পাওয়ার পরে তারা অ্যাকশন নিচ্ছেন, দল থেকে বহিষ্কার করছে। কিন্তু আবার আমরা দেখি যে মানে কয়জনকে আপনি বহিষ্কার করবেন, এটা তো আচরণের সাথে এমন ভাবে মিশে গেছে। এবং এখন যেহেতু বিএনপি ক্ষমতা প্রত্যাশী, তো বিভিন্ন জায়গায় যারা আছেন তারা মনে করছেন যে বিএনপি পাওয়ারে যাবে। তার আগেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওই যে স্কুল কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বাজার ব্যবস্থাপনা, ঘাট ব্যবস্থাপনা, বিভিন্ন জায়গায় কিন্তু তারা অলরেডি পাওয়ারে চলে গেছে। এবং অনেক জায়গায় তাদের সঙ্গে অন্যান্যদের বিরোধ হচ্ছে, এবং সেই বিরোধের কারণে অনেক জায়গায় কনফ্লিক্ট হচ্ছে। এমনকি অনেক জায়গায় আমরা দেখি বিএনপির লোকেরা একে অপরের সঙ্গে কনফ্লিক্টে জড়াচ্ছেন এবং কেউ খুনও হচ্ছে। কাজে এই জিনিসগুলো আছে। মিস্টার আহমদ, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকে দেখা যাচ্ছে। তারা রাজনীতির মাঠে সক্রিয় একটা অবস্থানে আছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি, জামাত, এনসিপি দলগুলোর যে মতভেদ, সব মিলে পরিস্থিতি আসলে বিএনপির অনুকূলে কতটা দেখেন, এবং তারেক রহমান যদি ফিরে আসেন এই সার্বিক রাজনীতি বাংলাদেশের, সেটা আসলে কতটা প্রভাবিত হবে? বিএনপি এখন একটা, আমি বলবো যে একটা বড় রকমের পরীক্ষার মধ্যে আছে। মানে বিএনপি একটা বড় পরীক্ষায় করেছিল ওই ৭টা সরকার উত্থাপ হওয়ার পরে, দল প্রায় ভেঙে গিয়েছে। আরেকটা পরীক্ষা তারা করেছিল ১/১১ সময়, দলটার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তো এখন তারা আরেকটা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা একটা অন্য ধরনের। কারণ এর মধ্যে দেশে এত ঘটনা ঘটে গেছে যে মানুষ কিন্তু আর আগের মতন করে ভাবে না। বিশেষ করে ২৪শে জুলাই আন্দোলনে আমরা একটা জিনিস দেখলাম, মানে এটা অবিশ্বাস্য মনে হয়েছিল যে তরুণরা গুলির মুখে, জানে যে গুলি হচ্ছে, মরছে মানুষ, তারপরে যেভাবে এগোচ্ছে, মানে এই জিনিসটা আমি তো আগে দেখি নাই। সুতরাং এই যে একটা প্রজন্ম, এদেরকে তো আপনি লাভ দিয়ে কেউ বেশি দিন রাজনীতি করতে পারবে না। সুতরাং এইখানে একটা নানা চাপ আছে। সেই চাপটা অন্যান্য দলের উপর যেমন আছে, বিএনপির উপরও আছে। এবং বিএনপিকে এই যে তরুণদের এই যে মনস্তত্ত্ব, এই যে সেন্টিমেন্ট, এই যে পরিবর্তনটা আমাদের হয়ে গেল, এটাকে তারা তাদের রাজনীতিতে কিভাবে অ্যাকোমোডেট করবেন, তার সাথে অ্যাডজাস্ট করবেন, এটা তাদেরকে এইটা একটা তাদের জন্য পরীক্ষা। আর একটা পরীক্ষা হচ্ছে, যেহেতু এখন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে আরো, আমরা দেখি জামাতে ইসলামী এক সময় বিএনপির পার্টনার ছিল, তখন কমন শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, এখন আর তাদের একসাথে থাকার কোনো যৌক্তিকতাও নাই। তো তারা এখন আলাদা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, এবং প্রতিদ্বন্দ্বী হলে পরস্পরের বিরুদ্ধে যেরকম বিষোদ্গার হয় সেরকম হচ্ছে। এর মধ্যে আবার নতুন আরেকটি দল তৈরি হয়েছে, এনসিপি। এরা আবার জুলাই আন্দোলনের উত্তরাধিকার বহন করে, এরকমই আমরা জানি। তো সুতরাং বিএনপি আর এখন ওই আগের মতন যে একটা দ্বিদলীয় রাজনীতি ছিল, মানে অ্যাবসোলিউট কন্ট্রোলটা ছিল আওয়ামী লীগ কিংবা বিএনপি, এবং পালা বদল করে তারা ক্ষমতায় আসা যাওয়া করতো, এখন কিন্তু সেই অ্যাবসোলিউট কন্ট্রোলটা সেইভাবে আর নাই। তো এখন সামনে যে যদি নির্বাচন হয়, আমি আশা করি নির্বাচন
যথাসময় হবে। যদি হয় সেখানে সিনারিওটা কি দাঁড়াবে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ এসব ব্যাপারে আগাম পূর্বাভাস দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। 1991 সালের কথাই আমার মনে হয় যে আগাম পূর্বাভাস যে ভুল প্রমাণিত হতে পারে, এটা তো আমরা দেখেছি। তো সুতরাং এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো পরস্পর নিজেদেরকে প্রস্তুত করছে এবং প্রতিপক্ষকে চাপে রাখার জন্য নানান কথাবার্তা বলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা ন্যূনতম কতগুলো বিষয়ে আমরা ঐকমত্য দেখছি, আবার কতগুলোতে দেখছি। ধন্যবাদ। এসব বিষয়ে আমরা ঐকমত্য দেখছি না, সেই বিষয়গুলোকে কিভাবে নিরসন করে এই জুলাই সনদটার ব্যাপারে এগোনো যাবে, এইটা একটা চিন্তার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। যুদ্ধবিরতির পর হাজার হাজার গাজাবাসী নিজেদের চেনা মানচিত্রে ফিরছেন। তাদের অনেকে আগে থেকেই জানতেন ফিরে গিয়ে হয়তো আর নিজের সেই প্রিয় বাড়িটি পাবেন না। তাদের বাড়ি, ব্যবসা, স্কুল, হাসপাতাল সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসেবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $70 বিলিয়ন। লন্ডনের কিংস কলেজের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশেষজ্ঞ প্রফেসর আন্দ্রেয়াস ক্রিগ বলছেন, এটা শূন্য থেকে শুরু নয়, এটা ধ্বংসস্তূপ থেকে শুরু করা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বিশেষ প্রতিনিধি জ্যাকো সিলিয়ার্স বলেন, গাজার মোট এলাকার প্রায় 84% ধ্বংস হয়েছে। গাজা সিটির মতো জায়গায় এই হার 92% পর্যন্ত। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের ফলে গাজা এখন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিবিসি ভেরিফাইড স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে গাজায় এখন প্রায় 6 কোটি টনেরও বেশি ধ্বংসাবশেষ পড়ে আছে, যা পরিষ্কার করাই হবে পুনর্গঠনের প্রথম ধাপ। এই ধ্বংসস্তূপ শুধু কংক্রিট আর লোহার টুকরো নয়, এর মধ্যে রয়েছে মানবদেহের অবশিষ্ট অংশ আর অবিস্ফোরিত বোমা। সাবেক জেসিবি কর্মকর্তা ফিলিপ বোভারাত বলছেন, প্রথমেই যা দরকার তা হলো নিরাপত্তা। বোমা বিধ্বস্ত এলাকা নিরাপদ করতে হবে। এরপর শুরু হবে ধ্বংসস্তূপ বাছাই, আলাদা করা আর গুঁড়ো করার কাজ। লোহা, প্লাস্টিক ইত্যাদি সরিয়ে ফেললে বাকি কংক্রিট আবারও নতুন নির্মাণে ব্যবহার করা যাবে। কিন্তু এত কিছু করলেও গাজাকে পুনর্গঠনের জন্য লাগবে বিশাল পরিমাণ আমদানিকৃত নির্মাণ সামগ্রী। বোভারাত আরো বলেন, এটা শুধু কয়েকটা ট্রাকে করে আনা সম্ভব নয়। প্রথমে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করতে হবে, যেখান দিয়ে হাজার হাজার কন্টেইনার আনা যাবে। সবকিছু পরিষ্কার হলে তবেই পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন এসব মৌলিক সেবা ফিরিয়ে আনা সম্ভব হবে। গাজাবাসীর সবচেয়ে জরুরি প্রয়োজন এখন পরিষ্কার পানি। ইউনিসেফের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার 600টি পানি ও স্যানিটেশন সুবিধার 70% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনারা সম্প্রতি গাজা সিটির একটি বর্জ্য শোধনাগার পোড়ানোর পর সেখান থেকে পিছু হটে। এসব শোধনাগার না থাকায় নোংরা পানি জমে গিয়ে ডায়রিয়া বা কলেরার মতো মহামারী ছড়িয়ে পড়ছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় শেখ আজলিন শোধনাগারের মূল অংশ, বায়ো টাওয়ারগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে। গাজার 6টি বর্জ্য শোধনাগারই ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন পানি সংস্থা CMWU এর উপপরিচালক মাহের নাজ্জার। তিনি বলেন, আমরা যেখানে মেরামত করি পরদিনই আবার বোমা পড়ে। এখন অন্তত 20% সেবা ফিরিয়ে আনতে $5 কোটি দরকার, আর পুরো ক্ষতির পরিমাণ $1 বিলিয়নেরও বেশি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকাটি একসময় পুরোপুরি বসতিপূর্ণ ছিল, কিন্তু সামরিক অভিযানের পর সেটি এখন প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। UNOSAT এর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত গাজায় 2,82,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে, কারণ সাম্প্রতিক অভিযানের ক্ষয়ক্ষতি এখনো যোগ করা হয়নি। গাজার 90% সড়কও ধ্বংস বলে জানিয়েছে স্থানীয় পৌরসভা। RAND কর্পোরেশনের গবেষক সেলি কালবার্টসন বলেন, 2014 ও 2021 সালের মতো যদি পুনর্গঠন হয় তাহলে এবার ঘরবাড়ি বানাতে 80 বছর লাগবে। তবে সঠিক পরিকল্পনা করলে সময় অনেক কমানো সম্ভব। তিনি আরো বলেন, অস্থায়ী শরণার্থী শিবিরগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে সেগুলোই স্থায়ী মহল্লায় পরিণত হতে পারে। যুদ্ধের আগেই গাজায় বিদ্যুৎ ছিল সীমিত। বেশিরভাগ মানুষ দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ পেতেন।
যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালের 11 অক্টোবর ইসরায়েল সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। গাজার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ। বিশ্বব্যাংক, ইইউ ও জাতিসংঘের যৌথ জরিপে বলা হয়েছে গাজার 80% বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস বা অকেজো হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় $494 মিলিয়ন। গাজার বিদ্যুৎ বিতরণকারী সংস্থা GEDCO জানিয়েছে তাদের 70% স্থাপনা ধ্বংস হয়েছে। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ও সম্প্রতি বোমায় উড়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় জাবালিয়ার পূর্ব দিকে প্রায় 4 বর্গ কিলোমিটার জমির ফসল সম্পূর্ণ ধ্বংস। বিশেষ করে জলপাই ও লেবুর বাগানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। কেন্ট সেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হে ইএন এর গবেষণায় জানা গেছে গাজায় 82% মৌসুমী ফসল ও 97% ফলের গাছ ধ্বংস হয়েছে। ফলে পুরো অঞ্চল ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে। এমনকি গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণা পর্যন্ত হয়েছে। বুভারাত বলেন, চাষযোগ্য জমি থেকে বোমা ও মাইন দ্রুত সরাতে হবে। মানুষ যদি নিজের খাবার ফলাতে পারে তবে পুনরুদ্ধার ত্বরান্বিত হবে। যুদ্ধের আগে গাজার অর্ধেক জনগোষ্ঠী ছিল 18 বছরের নিচে। তাদের জন্য স্কুলই ছিল আশ্রয়, কিন্তু সেই স্কুলগুলো এখন ধ্বংসস্তূপ। UNRWA একসময় গাজায় 288টি স্কুল পরিচালনা করত। এখন এর 91.8% ভবন পুরোপুরি পুনর্নির্মাণযোগ্য নয়। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলোও একই পরিণতি বরণ করেছে। 2023 সালের ডিসেম্বরে ইসরায়েলি সেনারা আল আজহার বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়, যা এখন নেটজারিম করিডর নামে সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। আর মাত্র 2 কিলোমিটার দূরের ইসরা বিশ্ববিদ্যালয়ও ধ্বংস হয়েছে। একসময় এটি ছিল IDF বাহিনীর অস্থায়ী ঘাঁটি। গাজা আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। পানি নেই, আলো নেই, ঘর নেই, স্কুল নেই। তবু মানুষ ফিরছে, কারণ সেটিই তাদের ঘর। কিন্তু পুনর্গঠন শুধু ইট পাথরের কাজ নয়, এটা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, যেখানে শুরুটাই হবে ধ্বংসস্তূপ থেকে আশার শেষ প্রান্তে দাঁড়িয়ে। বাংলাদেশে 22 দিনে নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে অবৈধভাবে ইলিশ ধরা এবং এর বিরুদ্ধে অভিযান সরেজমিনে দেখে এসে জানাচ্ছেন আবুল কালাম আজাদ। বরিশালের ভাষাঞ্চরে এই জেলেরা অনেকেই ইলিশ ধরা বন্ধ রেখেছেন, কিন্তু এরকম সবাই পোষে নেই। সরকারি নিষেধাজ্ঞা মানছে না বহু জেলে, নদীতে গিয়েই এর প্রমাণ পাই। এই যে আমরা দেখতে পাচ্ছি নদীতে মাছ ধরছে, এটি হচ্ছে কালাবদর নদী বরিশালের। এই কালাবদর কীর্তনখোলা নদী ঘুরে যেটি দেখা যাচ্ছে যে ইলিশ সংরক্ষণের যে অভিযান চলছে, সেই অভিযানের মধ্যেই কিন্তু জেলেরা নদীতে মাছ শিকার করছেন। মেঘনার দিকে এগুতেই আরো বেশি জেলে নৌকা চোখে পড়ে। আমাদের স্পিডবোট দেখে জেলেদের বেশ কিছু নৌকা পালানোর চেষ্টা করে, তবে একদল জেলে ছিল বেশ আক্রমণাত্মক। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু জেলেরা তাদের কাছেই ভিড়তে দেয়নি। তাদের নৌকা থেকে ঢিল ছুঁড়ে তাড়ানো হয় আমাদের। চোরা ইলিশ শিকারী জেলেরা অতীতের তুলনায় এবার বেশি আক্রমণাত্মক বলে জানায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা উল্টা আমাদেরকে আবার পাকড়াও করতে চায়। এবার এইটা প্রমাণত আমরা প্রথম দিক থেকে লক্ষ্য করছি এবং আমাদের অনেক হামলা হয়েছে। আমাদের গত পরশু একটা হিজলা বড় ধরনের হামলা হয়েছে। ওদের হচ্ছে নৌকাতে ধরেন প্রচুর হচ্ছে ইটের কণা থাকে, টুকরা থাকে, বাঁশ থাকে, ইভেন অনেক সময় দা থাকে। আমি মাত্র 11 দিন গেল, অলরেডি 5 দিন ধাওয়া খেয়েছি। ইলিশ রক্ষা অভিযানে বাংলাদেশের 38টি জেলার নদ নদী অন্তর্ভুক্ত। মৎস্য অধিদপ্তর, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এমনকি বিমান বাহিনীও ইলিশ রক্ষা অভিযানে সম্পৃক্ত রয়েছে। অবৈধ জাল উদ্ধার, জেলেদের আটক ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে নিয়মিত। তবে কর্মকর্তারা বলছেন নদীতে সার্বক্ষণিক মনিটরিং করা সম্ভব নয়। তাছাড়া রয়েছে নানা রকম সীমাবদ্ধতাও। প্রতিদিন 2 বেলা আমরা নিয়মিত অভিযান করি এবং এই অভিযানে আমরা অবৈধ জাল উদ্ধার করি এবং যারা এই অবৈধ কাজে লিপ্ত থাকে তাদেরকে ধরা হয় এবং তাদেরকে স্পটে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেল জরিমানা করা হয়। এখানে যে জাল উদ্ধার করলেন, এখানে কি জেলেদের পাওয়া গেছে? না, আমরা জেলেদেরকে পাইনি, তারা জাল রেখে চলে গেছে পালিয়ে। সরেজমিনে নদী ঘুরে এবং অভিযান দেখে বোঝা যায় নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ ইলিশ ধরতে জেলেরা নানা রকম কৌশলের আশ্রয় নেয়। জেলেরা জাল ফেলে আসলে লুকিয়ে থাকে, এরপরে তারা
সময় সুযোগ বুঝে এই জালগুলো উঠে নেয়। আর প্রশাসন যখনই আসে তখনই তারা পালিয়ে যায়, আর যখন তারা থাকে না তখন তারা কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে মৎস্য শিকার অবৈধভাবে করে থাকে। নদীতে ইলিশের জাল পেতে লুকিয়ে থাকা একদল জেলের দেখা পাই কীর্তনখোলায়। সাংবাদিক পরিচয়ে আশ্বস্ত হলে বিবিসি বাংলার সঙ্গে কথা বলতে রাজি হন জেলেদের একজন পলাশ হাওলাদার। তার কাছে জানতে চাই নিষেধাজ্ঞা থাকলেও কেন জেলেরা মাছ ধরছে। এই যেমন আমরা যে জাল করছি কিস্তির মাধ্যমে, কিন্তু কিস্তির টাকা তো আমাদের দিতে হবে, কিভাবে দেবো আমরা? কারণ আমাদের নির্ভর সবকিছু এইটার উপরে। কয়েকদিন আগে 25 কেজি করে জেলেদেরকে চাল দিয়েছে, যেটা শুনছি আমি তো পাইনি। আর তারা যে পরিমাণ দেয় প্রশাসন, মানে এই যে আপনার জাল এই চাউল, এত তো জেলেদের হয় না। জাল বন্ধ রেখে যে তারা চলতে পারে বা খাইতে পারে, এই ব্যবধানেও সরকার ব্যবস্থা করে দেয় জেলেদেরকে, তাইলে অবশ্যই জেলেরা কখনো নামবে না নদীতে। পলাশ হাওলাদার যেমন সরকারি সহায়তা পাননি, তেমনি নিবন্ধিত প্রায় 1.25 লাখ জেলে এবার সরকারি সহায়তা পাচ্ছে না। মৎস্য অধিদপ্তরের হিসেবে ইলিশ শিকারী নিবন্ধিত জেলের সংখ্যা 7.5 লাখের মতো। তবে এই নিবন্ধনের বাইরেও রয়ে গেছে জেলেদের অনেকেই। সারা বছর নৌকা ও নদীতে মাছ ধরা এই ভাষাঞ্চলের জেলেরাও নিবন্ধনের বাইরে রয়েছে। সরকারি সহায়তা না পাওয়া এবং অভাব, এই দুই কারণেই মূলত নিষেধাজ্ঞার মধ্যেও মাছ ধরতে বাধ্য হন বলে জানান এই জেলেরা। 4-5 জনে পায়, এছাড়া কেউ পায় না। 17 বছরে কেউ কামড় দেয় না। আগে সবারই ছিল, আমরা যদি মাছ না ধরতে দামও না খেতে লাগবে, সত্য কথা। হয়তো ভয়তে নামি না, কিন্তু 2-1 সময় হয়তো শখ করে নামে যাই। পেটের দায় করার তো কিছু নাই, কয়দিন মা এসে ভাই বাক্কা দেবে, আমাকে দাদার কেলে ফসল দিয়ে দিছে যে ভাই দিতেই থাকবে আমাকে। মৎস্য অধিদপ্তরের হিসেবে বরিশাল বিভাগে 3,40,000 জেলেকে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার দাবি করেন তালিকাভুক্তরা সবাই সহায়তা পেয়েছেন, আর এবার অভিযানও হচ্ছে কঠোর। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছি কোথায় ইলিশ ধরার জন্য জাল ফেলছি কিনা। অনেক জেলে তারা আসলে এই ভিজিএফ এর সহায়তা পাচ্ছে না, এটাও একটা অভিযোগ আছে। যদি কোনো জেলে তালিকাভুক্ত কোনো জেলে ভিজিএফ সহায়তা পাচ্ছে না, এটা এই ঘটনা ঘটে নাই। তালিকার বাইরে যদি কোনো জেলে থাকে, তারা যদি আমাদের কাছে রিপোর্ট করেন, আমরা সেই বিষয়টি দেখব। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাংলাদেশের নদ নদী ও সাগরে 22 দিনের নিষেধাজ্ঞা থাকলেও ভারতের সঙ্গে এই অভিযান সমন্বিতভাবে হয় না। জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা মাছ ধরতে পারে। এছাড়া বাংলাদেশের জলসীমায় এসেও ইলিশ ধরার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে কথা হয় কোস্টগার্ডের দক্ষিণ জোনের একজন কর্মকর্তার সঙ্গে। দেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি ফিশিং ট্রলার বা বোট মৎস্য আহরণ করছে, এ ধরনের কোনো তথ্য আপাতত পাওয়া যায়নি। বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী যৌথ অভিযানের মাধ্যমে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করছি। তো আমরা তো বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, এমনকি আমরা তৎপর আছি তারা যাতে আমাদের জলসীমায় এসে মৎস্য আহরণ না করতে পারে। বাংলাদেশে ইলিশ রক্ষায় বছরে 3টি অভিযান হয়, কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই ক্রমাগত ইলিশের উৎপাদন কমছে। এক্ষেত্রে জেলেদের বক্তব্য হলো, প্রজনন মৌসুমে মা ইলিশের পাশাপাশি জাটকা মাছও রক্ষা করতে হবে। জেলেদের কথায় অভিযানের কঠোর বাস্তবায়ন এবং নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন বিপণন বন্ধ না করতে পারলে বাংলাদেশে ইলিশ বাড়ানো অনেকটাই অসম্ভব। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। গাজায় ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে শুরু করেছে হামাস। তবে মৃতদেহ হস্তান্তরে দেরি হওয়ায় যুদ্ধবিরতি ভণ্ডুল হয়ে যেতে পারে এমন আশঙ্কায় রয়েছে ফিলিস্তিনের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের দিক থেকে অবশ্য হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এমন অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমেরিকান কর্মকর্তারা বলছেন, জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দিতে দেরি হলেও হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে না। হামাস জীবিত 20 জনকে ছেড়ে দিয়েছে, কিন্তু 28 জনের মৃতদেহের অধিকাংশই তারা এখনো ফেরত দিতে পারেনি। তারা বলছে, ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে আরও সময় ও বিশেষ সরঞ্জাম প্রয়োজন। ইসরায়েল জানিয়েছে, ফেরত দেওয়া মৃতদেহগুলোর একটি ইসরায়েলি জিম্মির নয় এবং হুমকি দিয়েছে লড়াই পুনরায় শুরু করার। ইসরায়েলও যুদ্ধে নিহত ডজনখানেক ফিলিস্তিনির দেহ গাজায় ফেরত দিয়েছে। দুই পক্ষের বহু পরিবারই এখন তাদের প্রিয়জনের খবরের অপেক্ষায় রয়েছে। এই সপ্তাহে পরিস্থিতি এমন হয়েছিল যে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারত। এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে এবং কিছুটা হলেও জটিলতা দূর করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছেন, এটি একটি ভয়াবহ প্রক্রিয়া। অনেক দেহ ধ্বংসস্তূপের নিচে বা ভূগর্ভস্থ সুড়ঙ্গে চাপা পড়ে আছে, যেগুলো উদ্ধার করতে সময় লাগবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, 80 সদস্যের একটি তুর্কি বিশেষজ্ঞ দলকে গাজায় পাঠানোর পরিকল্পনা চলছে, যারা দেহগুলো শনাক্ত
করতে সহায়তা করবে। পাশাপাশি এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে গাজার সাধারণ মানুষ দেহগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দিলে তাদের পুরস্কৃত করা হবে। বুধবার ইসরায়েল শত শত ত্রাণবাহী ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দিয়েছে, যেখানে রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানিও ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমে গাজায় খাদ্য সরবরাহের দাম কিছুটা কমেছিল, কিন্তু এখন আবার বাড়ছে। জাতিসংঘ ইসরায়েলকে আরও সীমান্তপথ খুলে দিতে আহ্বান জানিয়েছে, যাতে আরও ত্রাণ ঢুকতে পারে, যেমনটি চুক্তির প্রথম ধাপে নিশ্চিত করা হয়েছিল। ইসরায়েল নিশ্চিত করেছে রাফা সীমান্ত এখনই খোলা হবে না, তাই গাজা থেকে অসুস্থ ও আহতদের বের হওয়ার কোনো সুযোগ থাকছে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।